সকাল পেরিয়ে দুপুর, বারান্দার দরজা খোলা থাকায় সূর্যের তীব্র তাপ, আলো সব চোখ মুখে পড়ছে। বিছানার মধ্যে দুটি দেহ একই কম্বল নিচে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বেঘোর। শেষ রাতের দিকে ঘুমানোর ফলে এত বেলা অবধি ঘুমাচ্ছে তারা। সূর্যের কটকটে আলোয় আস্তে আস্তে ঘুম ছুটে গেল দুজনের। গরমে কম্বল গায়ে দেওয়াও অসম্ভব হয়ে যাচ্ছে। প্রমুখ আলতো করে তাকালো। তার উপর শুয়ে আছে এলোমেলো চুলে এক ভয়ঙ্কর নারী। প্রমুখ হাসল কিঞ্চিত। রাতের প্রতিটি মুহূর্তের কথা চোখে ভেসে উঠল। সিরাতকে শক্ত করে জড়িয়ে ধরে তার চুলের ভাঁজে চুম্বন করল। হঠাৎ নড়াচড়ায় ঘুম ছুটে যায় সিরাতের। মৃদু ব্যথায় সারা দেহ টনটন করছে। তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে গেল তার। মুখে ব্যথাতুর ভঙ্গি করে আস্তে আস্তে মাথা উঠাল ছেলেটির বুক থেকে। রাতের ঘটনা একটু লজ্জাও পেল। গাল দুটো হল অস্বাভাবিক রক্তিম। এমনিতেই আদুরে দাগে, দুজনের মুখের দিকে তাকানো যাচ্ছে না। মেয়েটির গায়ে যেন কাল রাতে বর্ষর ঘূর্ণিঝড় বয়ে গেছে। সে চোখ নত করে প্রমুখের জখম হওয়া গলায় আলতো হাত রাখল। তার সব কিছুই অবলোকন করে হঠাৎই প্রমুখ উচ্চস্বরে বলল, দিলে তো আমার সর্বনাশ করে, এখন বাইরে মুখ দেখাবো কিভাবে? অসভ্য মেয়ে, একটুও কি নিজেকে সামলাতে জানো না? কি ক্ষতি করেছিলাম আমি, যার জন্য কাল রাতে জোর করে আমার ইজ্জত লুটপাট করলে? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। উদ্ধৃতি চিহ্ন। সিরাত হকচকিয়ে উঠে। সে চোখ বড় বড় করে তাকালো প্রমুখের দিকে। চোখ মুখে তার অবিশ্বাসের ছায়া। এই লোক কি বলছে এসব? কিসের ইজ্জত, কিসের লুটপাট? লাগাম ছাড়া কথায় সিরাতের লজ্জা গাঢ় হল। দাঁত কটমট করে তাকালো ছেলেটির দিকে। অসভ্য, সারা রাত তাকে জ্বালিয়ে এখন নাটক করছে। এই শক্ত খাম্বা দেহ এক সেকেন্ডও তার উপর থেকে সরায়নি। এই বদমাইশ লোক নিজেই তো সহ্য করতে পারল না। খ্যাপা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। এখন সব দোষ তার। সেই ইজ্জত লুটপাট করেছে। জীবনের এই প্রথম শুনল মেয়েরা ছেলেদের ইজ্জতের রফাদফা করে দেয়। হতাশায় এক তপ্ত শ্বাস ফেলল। ইচ্ছে করল মাথা ফাটিয়ে সব কিছু মনে করাতে। অসভ্য, কাল সারা রাত তার উপর কি গেছে শুধু সেই জানে। ব্যথায় নড়ার জো নেই, নিজেই এসব করে, এখন নাটক করছে। সিরাত ডান হাত উঠিয়ে আঙুল তুলে কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই প্রমুখ পাশ থেকে টি শার্ট হাতে নিয়ে উঠে পড়ল। 3/4 প্যাডটা শেষ রাতেই কেনভাবে পড়েছিল, তাই বিছানা থেকে দাঁড়িয়ে বোকাসোকা হয়ে বলল, দেখো, সারা রাত ঘুমাতে দাওনি, তখন ভদ্রতার খাতিরে কিচ্ছু বলিনি। আমার যা করার তো করেই ফেলেছ। এই কাজের জন্য তোমাকে আবারও মূল্য দিতে হবে। গলা আর পিঠের কথা তো বাদই দিলাম, আমার সুন্দর পাতলা ঠোঁট জোড়া কামড়ে ছিন্নভিন্ন করে দিয়েছ, এখনও জ্বলছে। সিরাত পাতলা কম্বল গায়ে জড়িয়ে বসল বিছানায়। রাগে তার নাক কাঁপছে। সে চিৎকার করে বলল, এসব কি বলছেন? চুপ করুন। আমার এতদিনের ফুলের মতো চরিত্র তুমি এক রাতেই নষ্ট করে ফেললে সিরাত। কিভাবে আমার সর্বনাশ করলে, ভাবলেই লজ্জায় মরে যাচ্ছি আমি। বাইরে এখন মুখ দেখাবো কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। নাটকবাজ লোক, নিজেই সব করল, এখন আমাকে দোষ দিচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ ভ্রু নাচিয়ে টিপ্পনি কেটে বলল, তুমি বুঝি কিছু করনি? আমার গলা আর ঠোঁটের যা হাল করেছ, এগুলো তো বলতে হবে না, সচক্ষে দেখাই যাচ্ছে। কি কি সর্বনাশ করেছ তুমি? কথা শেষেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পিঠ, গলা, ঠোঁট উল্টে পাল্টে দেখতে লাগল। সিরাত খেপে যায়। উত্তেজিত গলায় বলল, কত ভদ্রলোক আপনি, তা আমার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। নির্লজ্জ লোক, ধৈর্য বলতে কিছু নেই। উদ্ধৃতি চিহ্ন। ঈষস, চুপ করো তো, লজ্জায় আবারও তোমার মাঝে লুকাতে ইচ্ছে করছে। কি করি বলো তো? এই মুখ কোথায় দেখাই? কি লজ্জা, কি লজ্জা! রাতের কথা ভাবলেই গাল দুটো লালে টস করছে। এত অসভ্য কেন তুমি? একটু সফটলি আদর করা যেত না? উদ্ধৃতি চিহ্ন। সিরাতের এবার ইচ্ছে করল হাত পা ছেড়ে ছুঁড়ে ভা ভা করে কাঁদতে। লজ্জায়, রাগে, দুঃখে আর বসে থাকতে পারল না। কান্না পেয়ে গেল তার। লোকটা আসলেই নির্লজ্জ, একটুও লাগাম নেই। কোথায় সকাল সকাল আদর করে কথা বলবে, ঘুম ভাঙাবে তা না, উল্টো রাগ উঠাচ্ছে। আসলেই তার স্বামী নামের নাটকবাজ লোক ভয়ঙ্কর শয়তান। সব সময় সুযোগে থাকে কখন পচানো যাবে। সিরাত মুখ ফুলিয়ে চোখ গরম করে চিল্লিয়ে বলল, চুপ, এর একটু টু শব্দ করলে মেতারা চিহ্ন রে ফেলব। থামল সে।
এরপর আগের মতোই রাগান্বিত গলায় বলল, বেশি কথা বললে সত্যি সত্যি এবার ইজ্জত লুটপাট করব। নির্লজ্জ লোক, আমি তো এটাই চাই, তুমি সেকেন্ডে সেকেন্ডে আমার দেহ নিয়ে ছিনিমিনি খেলো। তৎক্ষণাৎ সিরাতের মুখ চুপসে গেল। অসহায় চোখে ফ্যালফ্যাল করে তাকালো তার দিকে। রাগে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। এখন নিজের কথাতে নিজেই ভয়ঙ্করভাবে ফেঁসে গেল। মুখের কথা অটোমেটিক্যালি উধাও হয়ে গেছে তার। সে তো বলেছিল লোকটা যাতে চুপ থাকে, কিন্তু এখন উল্টো হয়ে গেল। হতাশ হল সিরাত। অবশ্য এই পুরুষ কখনো শুধরাবে না, তার থেকে তো এটাই আশা করা যায়। সারাক্ষণ কিভাবে চিপকে থাকা যায় সেই সুযোগ খুঁজে। বর্ষর এক দীর্ঘশ্বাস ফেলে মাথা নত করে বসে রইল মেয়েটি। সিরাতের অসহায় চেহারা, হতাশ কণ্ঠ আর রাগ দেখে মনে মনে দম ফাটা হাসি হাসল সে। এটাই তো চেয়েছিল সে, খ্যাপিয়ে রাগিয়ে দিতে চেয়েছিল। নয়তো মেয়েটা লজ্জায় সারাদিন কথাই বলতো না, জোরতা কাজ করত। রাতে হুঁশ জ্ঞান হারালেও এখন মেয়েটার মস্তিষ্ক সচল, তাই দুষ্টুমি করে মেয়েটিকে হালকা করল। আন্ডারস্কোর ভিনদেশের এক পার্কের বেঞ্চে বসে আছে প্রাপ্তবয়স্ক এক যুবক। চোখ মুখে বিষাদের ছা, দেখে মনে হবে কতদিন মন খুলে হাসেনি। মুখটায় ছেয়ে আছে মলিনতা, চোখ দুটো অস্বাভাবিক লালে বোঝা যাচ্ছে আজকাল ঘুমও হয় না ঠিকঠাক। হাতের সেই ক্ষতস্থান শুকিয়েছে বেশ, ব্যথাও নেই তেমন। দীর্ঘ 1 মাস বেড রেস্ট থেকে হাতের ইনজুরি ভালো হয়েছে, কিন্তু গুতারা চিহ্নলির দাগ যায়নি। সেই ক্ষতটা যতবার চোখে পড়ে সেই কাল রাতের কথা মনে পড়ে। ভেতরে ঝড় বয়ে যায় প্রতিশোধের। ঝলঝল করে উঠে চোখ মুখ। বুলে তারা চিহ্নটের আঘাতে প্রথম 8 দিন অবশ হয়েছিল সেই হাত। ব্যথায় ছটফট করলেও প্রকাশ করেনি। হাত যেন ওই তারা চিহ্ন ত্রু ঝাঝরা করে দিয়েছিল। স্নিগ্ধ বিকেলে পার্কের আনাচে কানাচে শত শত কপত কপতির ভিড়। শত নারী চোখের সামনে দিয়ে ঘুরলেও সে শুধু তার ভালোবাসার নারীকে খুঁজে বেড়ায়। তার বেহাল চোখ একটু দেখার আশায় দিন কাটে। কবে ফিরতে পারবে তার নিজ দেশে, কবে দেখবে 2 চোখ ভরে, সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় সারাক্ষণ। দেশের কথা তার বাবাকে বললেই রেগে যায়। উনার এক কথা, চাচার বাসায় থাকছে, ঘুরছে, যা ইচ্ছে করছে। তাহলে দেশে আসতে কেন হবে? শত চেষ্টা করেও দেশে যাওয়া হচ্ছে না। এখানে তার চাচ্চু বাধা দিচ্ছে, ওই দেশে তার বাবা। দিন দিন সে উশৃঙ্খল হয়ে যাচ্ছে, এটা কেউ বুঝতে পারছে না। বুকের ভেতর হাজারো ব্যথায় তপ্ত শ্বাস ফেলল সে। আঙুল দ্বারা শার্টের ভেতর লুকিয়ে থাকা কুচকুচে কালো তারা চিহ্নলির দাগে হাত বুলালো আলতো করে, চোয়াল শক্ত করে চোখ বন্ধ করে। আশেপাশে সব বেঞ্চে প্রেমিক প্রেমিকার কোলাহল। সবাই ভিন্ন ভিন্নভাবে প্রেম নিবেদন করাই মগ্ন। ভিনদেশে হাগ, লিপ কিস সব ওপেনলি করলেও কারো কোনো মাথা ব্যথা নেই। পার্কের প্রতিটি বেঞ্চে সবাই একে অপরের প্রিয় মানুষের উদ্দেশ্যে কিছু লিখে রাখে, যেন তাদের বিচ্ছেদ হলেও লেখার বিচ্ছেদ না হয়। একা বসে থাকা যুবকটির পাশে এক ভিনদেশি মেয়ে বসল চট করে। সেকেন্ডের মাঝেই কোথা থেকে এসেই ইংরেজিতে বলল, হ্যালো, প্রেমিকার জন্য অপেক্ষা করছ? উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান সুন্দর নীল আকাশের দিকে তাকিয়ে ভাবনায় মন্ত ছিল। হঠাৎ কর্ণদয় মেয়েলি কণ্ঠ প্রবেশ করতে ঘাড় ঘুরে তাকায়, গভীর দৃষ্টি নিক্ষেপ করল মেয়েটির পানে। ছিমছাম দেহে এক টুকরো ছোট্ট কাপড় পরা, দেখে বোঝা যাবে ড্রেস পরার থেকে না পরাই ভালো ছিল। ধবধবে ফর্সা গায়ে কালো ড্রেস, মুখে মেকআপের জন্য আসল সৌন্দর্য হারিয়ে গেছে। ঠোঁট জুড়ায় লাল লিপস্টিক। সামনে এই মেয়েকে দেখেই চোখ মুখ কুঁচকে গেল তার। যদিও মেয়েটি চোখ ধাঁধানো সুন্দরী, কিন্তু তার চোখ মেয়েটিকে দেখেও মনে একটুও টানল না, অনুভূতিরাও প্রজাপতির মতো উড়ে বেড়াল না। অথচ মনে পড়ল সেই নারীর কথা, যে সদাসর্বদা নিজেকে যত্নে গুছিয়ে রাখতে পছন্দ করত, শালীনতায় ছেয়ে থাকত যার দেহ। দীঘল কালো চুলগুলো চোখে পড়তেই হৃৎস্পন্দন বাড়ত তার। পরিপাটি মার্জিত মেয়েটির দিকে তাকাতেই মনে শান্তি লাগত। কিভাবে নিশ্চুপে হাসত মেয়েটি, সামনের এই সার্জারি করা ঠোঁটের মেয়ের থেকে ওই চিকন কোমল নারীর ঠোঁটে যেন মাদকতা ছিল। এক অদৃশ্য শক্তির টানে চোখ বারবার সেখানেই চলে যেত তার। অথচ সেই ঠোঁট এখন রোজই যা তারা চিহ্ন নোয়ার স্পর্শ করে। ভাবতেই সারা দেহ ভয়াবহ রাগে কাঁপতে লাগল। পাশের মেয়েটি এই সময়ের মাঝেই তাকে অনেক প্রশ্ন করে যাচ্ছে। সেই প্রশ্ন তার কর্ণ অবধি পৌঁছাচ্ছে না। সাফওয়ান রাগে ফোঁসফোঁস করে থাকে,
মেয়েটি এক পর্যায়ে তার বুকে স্লাইড করতে করতে বলল, হেই বেবি, কথা বলছো না কেন? হোয়াট হ্যাপেন্ড? মেয়েটির আকস্মিক কাণ্ডে সারা দেহে বিদ্যুৎ ছলকে উঠল সাফওয়ানের। সে যথাসম্ভব রাগ নিবারণ করে মেয়েটির হাত আলগোলে সরিয়ে দিল। চট করে উঠেই রাস্তার বিপরীত পাশে হাঁটা শুরু করে। বাসার কাছাকাছি পার্ক হওয়ায় পরক্ষণেই গেইটের সামনে চলে আসল। তৎক্ষণাৎ মোবাইল ফোন বেজে উঠে। হাত নামিয়ে প্যান্ট থেকে ফোন বের করে দেখল ভদ্রলোকের হাস্যোজ্জ্বল ছবি। রিসিভ করেই গমগমে স্বরে বলল, কি কারণে কল করেছ? উদ্ধৃতি চিহ্ন, আমার বাবাটা কেমন আছে? বেশি আদিক্ষেতা আমার পছন্দ নয়। যা বলার সরাসরি বলো। গলা ঝেড়ে নিল ওপাশের ব্যক্তি। আদুরে কণ্ঠে বলল, শুনলাম আজকাল নেশা পানি ধরেছ। এসব শিখায়নি আমি। তোমার মা শুনলে কি ভাববে বলো তো? সাফওয়ান দাঁতে দাঁত চাপল। চিৎকার করে বলল, নেশার থেকেও ভয়ঙ্কর কাজ তুমি শিখিয়েছ বাবা। সেই তুলনায় এই ছোট্ট মতারা চিহ্ন কিছুই না। আন্ডারস্কোর। সকালে ব্রেকফাস্ট করে সিরাত প্রমুখ রওনা হল লালকাঁকড়া সি বিচের দিকে। সেখানের বালুর চরে কাঁকড়াগুলো ভেতর থেকে বের করল প্রমুখ। সিরাতের দিকে বাড়িয়ে বলল, হাতে নাও, এগুলো লাল কাঁকড়া। মানুষের শব্দ পেলেই বালুর ভেতর লুকিয়ে পড়ে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত খুশি মনে হাতে নিয়ে উৎফুল্ল সুরে বলল, মানুষ দেখলেই ওরা লুকিয়ে পড়ে কেন? জানা নেই আমার। সি বিচে তারা কিছুক্ষণ ঘোরাঘুরি করে গাড়িতে উঠল। কক্সবাজারের আনাচে কানাচেই সারাদিন ঘুরে বেড়ায়। আজ এখানে আসার তাদের তৃতীয় দিন। সিরাতকে নিয়ে একটা বাইকে উঠে ঘুরল কিছুক্ষণ। দুপুরের লাঞ্চ করার সময় সিরাত বলল, আপনার ফোনে নেট আছে? প্রমুখ খাওয়া থামিয়ে বলল, না, প্রচুর নেটওয়ার্কে সমস্যা। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর। চারপাশে গাছপালায় ভর্তি। বিকেলের প্রকৃতির রূপে কক্সবাজার হয়ে উঠেছে আরও উজ্জ্বল। সিরাত সমুদ্রের পানিতে পা ভিজিয়ে আনমনে বলল, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে আসবে। সব পাখিরা দিন শেষে তাদের নীড়ে ফিরে যাবে। প্রমুখের হাতে সিগারেট। দুই ঠোঁটের মাঝখানে সিগারেট খানা চেপে ধরে মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, সবাই দিনশেষে তাদের নীড়েই ফিরে যায়। পাখিরা সঙ্গিনীর টানে, আর মানুষরা কেউ পরিবারের টানে, আবার কেউ বা অর্ধাঙ্গিনীর টানে। সিরাত পূর্ণ দৃষ্টি মেলে তাকালো তার দিকে। হঠাৎ কিছু কথা মনে পড়তেই থমথমে গলায় বলল, আপনি কার টানে ফিরেন? প্রমুখ জোরে এক টান দিয়ে ডান হাতের তর্জনী ও মধ্যমা আঙুলে সিগারেট চেপে ধরে বলল, আগে কোনো উদ্দেশ্যে ছিল না, হৃদয় কারো জন্য টানো ছিল না। ইচ্ছে হলে ফিরতাম, নয়তো অফিসেই ঘুমিয়ে যেতাম। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এক অদৃশ্য মায়া, সুন্দরী বউয়ের টানে না চাইতেও নীড়ে ফিরতে হয়। তাকে জড়িয়ে ধরে না ঘুমালে ঘুম হয় না। বুঝলে মেয়ে? সিরাত মিটি মিটি হাসল। তার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে অসহায় কণ্ঠে বলল, কেন নারীসঙ্গ উপভোগ করতেন? যতবারই এটা আমার ভাবি মাথা খারাপ হয়ে যায়। কেন আপনাকে শত নারী স্পর্শ করবে? এই মানুষ, এই দেহ স্পর্শ করার অধিকার শুধুই আমার। কিন্তু দেহটা যে আমার আগেও অনেক নারী বিশ্রীভাবে ছুঁয়ে দিয়েছে, তাকে নিজের করে পেয়েছে। কল্পনা করলেই কান্না পায় আমার। উদ্ধৃতি চিহ্ন। গলা ধরে যাওয়া কণ্ঠে কথাগুলো বলতে বলতেই ফুপিয়ে উঠল সিরাত। অশ্রু টলটল করছিল দুচোখে। ছেলেটির মাঝে সবকিছু ঠিকঠাক মনে হলেও শুধু এই একটা জিনিসে সে থমকে যায়। বিয়ের পর থেকেই তীব্র যন্ত্রণা দিয়েছে স্বামীর এই নারীসঙ্গ। বিয়ের আগে কেন খারাপ কাজে লিপ্ত হল? একটুও কি নিয়ন্ত্রণ করা যেত না? এই প্রশ্নের উত্তরই খুঁজেছে বারবার, কিন্তু ফলস্বরূপ কিছুই পায়নি। নারীসঙ্গ বাদ দিলে খুব বেশি কি অপরাধ হয়ে যেত? কেন তাকে অন্য নারী স্পর্শ করবে? শুধু এই বাজে কাজ ছাড়া দুনিয়ার বাকি সব নিকৃষ্ট কাজ করলেও সিরাত কষ্ট পেত না, খুশি মনে মেনে নিত। মনকে বুঝাত, মানুষ খুব ন করলেও সে মাফ করত, খেতে চাইলেও নিজে খাইয়ে দিত। সব বাজে কাজ সহ্য করা গেলেও একজন নারী তার স্বামীর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না, সেখানে প্রমুখ প্রতিনিয়ত নারীদের ভোতারা চিহ্ন করেছে। এ যন্ত্রণা কিভাবে সহ্য করবে সে? সিরাত দুহাতে মুখ ডেকে অঝরে কাঁদতে থাকে। আজ যেন চোখের পানি বাঁধ মানছে না। প্রিয় মানুষের পাশে সব অভিযোগ, অভিমান উগরে দিচ্ছে। প্রমুখ দিশেহারা হয়ে যায়। হাতের সিগারেট ফেলে আগলে ধরল মেয়েটির মুখ। দুহাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের পানি মুছিয়ে আলতো করে কপালে গালে চুম্বন করে বলল, কেঁদো না সিরাত, কেঁদো না। তখন আমার নিজেরই কোনো জীবনের লক্ষ্য ছিল না। যেটা ইচ্ছে করত ওইটাই করতাম।
সেটা খারাপ নাকি ভালো এসব বুঝার ক্ষমতা ছিল না, আমি ছিলাম একা, কেউ আদর করে বুঝায়নি, এটা খারাপ, এই কাজ করা যাবে না। ভালো কাজ কি হয় তাই জানি না। সবসময় নিজের মতোই লাইফ লিড করেছি। একদমে কথাগুলো বলেই একটু থামল প্রমুখ। জোরে শ্বাস ফেলে সিরাতের কপালে কাপল ঠেকিয়ে বলতে শুরু করে, তুমি জানলে অবাক হবে, বিয়েটাও আজীবনের জন্য বাতিল ঘোষণা করি। প্রতিজ্ঞা করি, কোনোদিনও বিয়ে করব না। পরিবার নামক মায় জোড়াব না। বলতে পারো, বিয়ে নামক বন্ধনে এক প্রকার ভয় পেতাম। যদি মা বাবার মতো আমার জীবনও সেই রকম হয়, তাদের মতোই আমার জীবনের শেষ পরিণতি একই রকমের হওয়ার সম্ভাবনা আছে, কারণ চারপাশে আমার শত্রুর অভাব নেই। কে কখন কোন দিক থেকে মেরে দেয় বলা যায় না। তখন আমার পরিবারের কি হবে? যাকে বিয়ে করব তার কি হবে? কেন অযথা আমার জন্য অন্য কেউ বাকি জীবনটা কষ্টে ভুগবে? এসবের জন্যই বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করি। তবে এছাড়াও আরও একটা কারণ আছে। প্রতিনিয়ত মেয়েরা যখন আমার কাছে আসত, ভাবতাম পৃথিবীর সব মেয়েই খারাপ, আমার মতোই চরিত্রহীন। যদি দেহের চাহিদা এভাবেই মেটানো যায়, তাহলে বিয়ে করা শুধুই নামমাত্র। কিন্তু তাই বলে সাধু সন্ন্যাসী হয়েও বাকি জীবন কাটানো কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। এজন্যই ভুল পথে নষ্ট হয়ে নারীসঙ্গ উপভোগ করেছি। ভুল বুঝ না। বিয়ের কিছুদিন আগেই সব ত্যাগ করে তোমাকে ভালো রাখতে চেয়েছি। তারপর থেকে তুমি ছাড়া এই দেহ মন কেউ ছুঁতে পারেনি। আগাগোড়া পুরো আমিটাই শুধুমাত্র সিরাতের। এখন তুমি আস্তে আস্তে আমার একমাত্র ভালো মন্দের সঙ্গী, যার মাঝে চরম ভালোবাসার সুখ খুঁজে পাই। তোমার সান্নিধ্যে থাকলে পৃথিবীর সবকিছুই ভালো লাগে, মন খারাপ উধাও হয়ে যায়। উদ্ধৃতি চিহ্ন। সিরাতের চোখ মুখ কোমল হল। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে আবারও বলল, তুমি ফুলের মতোই পবিত্র সিরাত। আর আমি নর্দ মার্কি ট, যার মাঝে ছিটে ফোটাও পবিত্র নামের বস্তু নেই। সেই পবিত্রর সাথেই আমার মতো চরম অপবিত্রের মিলন হল। বিধাতার কি লীলা খেলা। উদ্ধৃতি চিহ্ন। সিরাত শক্ত চোখে তাকিয়ে তার গলায় নখ দাবিয়ে দেয়। ফুপিয়ে উঠে বলল, আমায় কেন বিয়ে করেছেন? কি দেখেছেন আমার মাঝে? সবাই দেহ ছুঁতে পারলেও তুমি ছুঁয়েছ মন। এই অগোছালো ছেলেকে ভালোবেসে আজ গোছালো হয়েছে। হয়তো আল্লাহ এজন্যই তোমাকে আমার কাছে এনে দিয়েছে। আমার মতো খারাপ লোকের সাথে সংসার করতে তোমার কোনো আপত্তি আছে সিরাত? থাকবে তো সারা জীবন এই অসভ্যের পাশে? প্রমুখের মিষ্টি কণ্ঠে বলা কথাগুলো শুনে সিরাতের কান্না আরও বাড়ল। শুধু মাথা ঝাঁকিয়ে মুখে অস্পষ্ট শব্দ করল, বুঝালো সে থাকবে। প্রমুখ তা খেয়াল করে হাসল নিঃশব্দে। আলগোছে মেয়েটির পিঠ জড়িয়ে বুকে টেনে নিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত ভালোবাসো আমায়? একটু মেয়ের স্পর্শে আগু তারা চিহ্ন নরূপ বের করছ। জলে পুড়ে সিরাতের ভেতর ছাই হয়ে যাচ্ছে। তবে বিশ্বাস কর, অতীতে কি করেছি ভুলে যাও। বর্তমান আর ভবিষ্যতে তুমি ছাড়া এই দেহ কেউ স্পর্শ দূরে থাক, তাকানোরও সাহস পাবে না। উদ্ধৃতি চিহ্ন। স্বামীর আদরে আস্তে আস্তে কান্না থামাল সে। নাকের পানি, চোখের পানি সব ঘষে ঘষে মুছল প্রমুখের বুকে। ছেলেটি তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে ফেলল। তবুও বউয়ের রাগ ভাঙানোর জন্য সহ্য করে নেয়। শার্টে অনবরত নাক ঘষতে ঘষতে কান্না মিশ্রিত কণ্ঠে সিরাত বলল, ভুলেও আর কখনো মেয়েদের সাথে দেখলে মেয়ে তারা চিহ্ন রে ফেলব। প্রমুখ গাল ভরে হেসে আরও শক্ত করে চেপে ধরে। ফিসফিস করে বলল, যথা আজ্ঞা মহারানী। সিরাত মুখ ফুলিয়ে ধুম করেই কিল বসাল প্রমুখের বুকে। মিথ্যে ব্যথা পাওয়ার নাটক করে প্রমুখ, মুখ দিয়ে আহ শব্দ করল। কিছুক্ষণ পর সিরাত নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে দাঁড়ায়। তখন চারদিকে অন্ধকারে ঢেকে যাচ্ছে। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ আগেই। প্রমুখ আলতো পায়ে হেঁটে তার পেছনে দাঁড়িয়ে আস্তে করে মেয়েটির পেট জড়িয়ে ধরে। ঘাড়ে মুখ গুজে বলল, তোমার জিনের কোনো কাহিনীই আমাকে বললে না। এটা একদম ঠিক নয়। আমাদের মাঝে এখন থেকে কোনো সিক্রেট থাকবে না। একদম ছোট থেকে এই পর্যন্তের সকল ঘটনাই একে অপরের জানা উচিত। এবার বলো, তোমার শৈশবকাল। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখ বন্ধ করল। এক পাল্লা ভারী দীর্ঘশ্বাস ফেলে গড়গড় করে বলতে লাগল, আপনার মতো এতটা কুৎসিত অতীত আমার নেই। স্বাভাবিকভাবেই ৮-১০টা সাধারণ পরিবারের মতোই আমাদের পরিবার ছিল। ছোটবেলা কেটেছে কুষ্টিয়ার একটা ছোট্ট গ্রামে। বাবা কাজ করত ঢাকার গার্মেন্টসে। দাদা দাদি অনেক আগেই মা তারা চিহ্ন রাজায়। আমাদের ছোট্ট পরিবার খুব ভালোই যাচ্ছিল। কিন্তু আজ থেকে প্রায় ৭ বছর আগে
একদিন স্কুল থেকে বাসায় ফিরে জানতে পারি বাবা রোড অ্যাক্সিডেন্টে ভয়াবহভাবে মারা গেছে। ঢাকা থেকে সেদিন আনার পর আমি আর মা দিশেহারা। কান্নাকাটি করে কতদিন না খেয়ে পাড়ি দিয়েছি। রাতে ঘুম চোখে ধরা দিত না। সংসারের খরচও তখন আকাশচুম্বী মনে হতো মায়ের কাছে। একা একা কিভাবে হাল ধরবে? তার মধ্যে আমার বয়স 15। কাকা আর ফুপিরা একবারেই নাকচ করে দিল, কোনো টাকা পয়সা দিতে পারবে না। মায়ের পরিবারেও কেউ বেঁচে ছিল না। দিনগুলো আমাদের যেতে লাগল অনেক ভয়ঙ্কর। দিশেহারা মা সেলাইয়ের কাজ ভালো পারত বলে সেটাই শুরু করে। আস্তে আস্তে কাঁথা কাপড় সেলাইয়ের অর্ডার বাড়তে থাকে। তার সাথে আমিও পাল্লা দিয়ে কাজ করি। হঠাৎ করেই একদিন চাচা ফুফুরা মাকে দ্বিতীয় বিয়ের জন্য জোরজবরদস্তি শুরু করে। রাত নেই দিন নেই সেই বিয়ে করে মাথা খায়। মা আমাকে ছেড়ে বিয়ে করতে কোনোদিনও রাজি হয় না। এতেই চাচারা ক্ষেপে উঠে আমাদের বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগল। সেই থেকে আমাদের প্রতিটি দিন যেত বিষাদে। খুব কষ্টে 1 বছর পর এসএসসি দিয়েই মায়ার গ্রাম ছেড়ে পাড়ি জমাই শহরে। মায়ের দূরসম্পর্কের খালার কথায় গাজীপুর চলে আসি। সেখানে কাছের একটা গার্মেন্টসে মা চাকরি নেয়। সেই থেকে দিন রাত পরিশ্রম করে মা আমাকে ভালো কলেজে পড়ায়। তার ইচ্ছে ছিল একদিন আমি বড় হয়ে চাকরি করব, মায়ের কষ্ট দূর করব। আমিও মনে মনে জেদ চেপে পড়া শুরু করি। কলেজের পড়া শেষে টুকটাক টিউশনও পড়াতাম। নিজের হাত খরচ চালানোর মতো টাকা উঠে যেত। সারাদিন কাজ শেষে মায়ের সেই ক্লান্ত মুখটা দেখলেই কান্না পেত আমার। লাবণ্যময়ী সেই মায়ের চেহারা দিন দিন কেমন বিধ্বস্ত হওয়া শুরু করে, বয়সের ছাপ চোখ মুখে ফুটে উঠতে থাকে। এভাবে 2 বছর পড়া শেষে ভার্সিটির জন্য অ্যাডমিশন দেই। আর গুচ্ছ ভর্তি পরীক্ষায় মাওনা চান্স পাই। তারপর চলে আসি এই ভিন্ন শহরে। এরপরের জীবনটা খুব শান্তিতেই যাচ্ছিল। বড়লোকের ছেলে মেয়েকে টিউশন পড়াতাম। তাই মাকে আর গার্মেন্টসে যেতে দেইনি। কষ্ট হলেও নিজেই বাসা ভাড়া, নিজের খরচ আর সংসার চালাতে শুরু করি। মায়ের শত বাধাও কাজ হয় না। শেষে মা পরাজয় হয়ে আগের মতোই সেলাইয়ের কাজ শুরু করে। এভাবেই আমাদের জীবনটা কেটে গেছে। এই ছোট্ট অগোছালো জীবনে হঠাৎ ঝড়েই এক কালো রাতে আপনার সাথে আমার দেখা। এরপর আস্তে আস্তে অদৃশ্য শক্তিতে জড়িয়ে গেলেন আমার সাথে। আপনার থেকে সবসময় দূরে পালাতে চাইলেও কিভাবে যেন তখনই আরও বেশি আমার সামনে চলে আসতেন। শত চেষ্টা করেও পারিনি পালাতে। সেই অদৃশ্য শক্তির কাছে হেরে আর দূরে যেতেই পারলাম না। হঠাৎ স্বপ্নের মতোই এক বিকেলে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। শত চেষ্টা করেও পারিনি পালাতে। সেই অদৃশ্য শক্তির কাছে হেরে আর দূরে যেতেই পারলাম না। হঠাৎ স্বপ্নের মতোই এক বিকেলে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। নাম লিখালাম আপনার নামে। তারপর আস্তে আস্তে কিভাবে যেন ডুবে গেলাম মায়। অজান্তেই আমার জীবনের একটা বিশেষ সঙ্গে জায়গা করে নিলেন আলগোছে, যেটা আমি বাধা দিতেও ভুলে গেলাম। প্রমুখ সিরাতের কানে ঠোঁট ছুঁয়ে চুমু খেল। সিরাতের শেষের কথাগুলো শুনে মনের কোণে ভয়ানক এক ঝড় বয়ে গেল। তাকে অবশেষে মেয়েটা মেনে নিয়েছে, হৃদয়ে জায়গা দিয়েছে। এর থেকে প্রশান্তিকর কথা আর কিছু আছে? সে আলগোছে জড়িয়ে ধরে রইল। সিরাত আস্তে আস্তে তার দিকে ফিরল। দুহাত উঠিয়ে তার গলা জড়িয়ে ধরে নম্র কণ্ঠে সোজাসাপটা জিজ্ঞেস করল, সেই রাতে আপনি বলেছিলেন মামির অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে আসেন। কিন্তু আমি বুঝতে পারছি না, পালিয়ে এত বছর ছিলেন কোথায়? এত টাকা পয়সা হলো কিভাবে? যদি রাস্তায় বড় হতেন তাহলে তো ফুটপাতে অবহেলায় জীবন কাটিয়ে বড় হওয়ার কথা। না খেয়ে মরেও যেতে পারতেন। কিন্তু এই আপনি এখন মস্ত বড় বিলাসবহুল লাইফ লিড করছেন। এটা কিভাবে সম্ভব? তাহলে কি এর পিছনে বড় কোনো কারণ আছে? আমি ভাবলেই সব কিছু গুলিয়ে ফেলি। হাজার প্রশ্ন হৃদয় উকি দিলেও উত্তর আসে না। এবার বাকি ঘটনাটুকুও আমায় বলুন, নয়তো ভেতরে শান্তি পাচ্ছি না। কি ঘটেছিল তারপর? প্রমুখ হঠাৎই এক রহস্যময়ী হাসি হাসল। সেই হাসিতে সম্পূর্ণই বেদনা। আকাশের দিকে তাকিয়ে আনমনে উত্তর দিল, আজ নয়, অন্য একদিন বলবো। উদ্ধৃতি চিহ্ন __। বিছানার এক কোণে শুয়ে মাঝরাতে ঘুমিয়ে অস্পষ্ট শব্দ করছে 40 একটু কম বয়সের এক মহিলা। সারা দেহ তার ভয়ঙ্করভাবে জ্বরে পুড়ে যাচ্ছে। হঠাৎ করেই আজ বিকেল থেকে মাথাসহ সারা দেহে হালকা ব্যথা অনুভব করে। ভেবেছিল
আজ পুরো বাসা পরিষ্কার করার ফলে শরীর ব্যথা বেড়েছে। ক্ষণিক বাদেই সেরে যাবে, কিন্তু তার ভাবনা উল্টো হয়ে ভয়াবহভাবে জ্বর উঠে মাথায়। কত মাস বসে বসে খাচ্ছে, হঠাৎ কাজে দেহটা ঝিমিয়ে পড়ছিল। তাই অতটাও গুরুত্ব দেয়নি। প্রতিদিনের মতোই বাসার ভেতর হাঁটাহাঁটি করে শুয়ে পড়েছে। কিন্তু সময় যখনই যাচ্ছে, তীব্রভাবে দেহ গরম হওয়ার সাথে সাথে টনটনে ব্যথা হচ্ছে। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ল তিনি। মধ্যরাতে বিছানার পাশের টেবিল থেকে হাত বাড়িয়ে পানি নিল। এরপর ঢকঢক করে গিলে চোখ বন্ধ করে বিড়বিড় করল, তুই কবে আসবি সিরাত? কতদিন দেখি না, আজ খুব দেখতে ইচ্ছে করছে। আমার মা, এই অভাগী মা তোকে খুব ভালোবাসে। আমার সোনা, তাড়াতাড়ি মায়ের কাছে চলে আয়। তাইমা খানমের চোখ টলমল করে উঠল। এত রাতে একা একা কি করবে সে? হসপিটালে একা যাওয়াও রিস্ক। বিছানা ছেড়ে উঠাই দায় হয়ে দাঁড়িয়েছে, সেখানে হসপিটাল পর্যন্ত পৌঁছাবে কিভাবে? বালিশের কাছ থেকে ফোন তুলে প্রমুখের নম্বর তুলল। ডায়েল করার আগে পরক্ষণেই মনে পড়ল, হয়তো ঘুমিয়েছে দুজন। তাছাড়া মধ্যরাতে কল করাও বোকামি। সেই ভাবনার মাঝেই জ্বরের ঘোরেই সারা শরীর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বিছানায় পড়ে রইল। অস্পষ্ট স্বরে শুধু বিড়বিড় করল, আমার আব্বা, জানো আজ সারাদিন টুকটাক কাজ করেছি, তাই ব্যথায় ভয়ানক জ্বর হানা দিয়েছে শরীরে। ভয় নেই, সকালেই সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। জানি এই কথা শুনেই দুজনে রাগ করলে। করবেই তো, দুজনেই যে খুব ভালোবাসো আমায়। আরেকটা কথা, খুব সুখী হও তোমরা। কেউ যেন কুঞ্জর না দেয়। খুব জলদি ঘুরে ফিরে মায়ের কোলে ফিরে আসো। এই বুড়ি মা তোমাদের খুব মিস করছে। প্রমুখ বাবা, মা তোমার জন্য পায়েস রান্না করবে, নিজের হাতে দুজনকে খাইয়ে দিবে। কবে দেখব তোমাদের মুখ? আমার আব্বাকে কতদিন দেখি না। উদ্ধৃতি চিহ্ন __। অফিসের নিজস্ব চেয়ারে বসে আছে এক শক্তপোক্ত দেহের অধিকারী এক পুরুষ। পরনে প্রতিদিনের ন্যায় ফরমাল ড্রেস। আজকাল কাজে প্রেশার বেড়েছে অনেক। বাসায় যাওয়ারও সময় পাচ্ছে না। সকাল গড়িয়ে দুপুর, খিদেও লেগেছে অনেক। কিন্তু কাজের চাপে সেই খিদে নিবারণ করে পরপর কম্পিউটারে দুহাত ধারা টাইপিং করে যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে, হাত দুটি অভিজ্ঞ। আস্তে আস্তে কাজের মধ্যে ডুবে যায় সে। আশেপাশের কি ঘটছে তার কর্ণে পৌঁছাচ্ছে না। সেই মুহূর্তেই দরজা খুলে একটি পৌর মহিলা প্রবেশ করল। বয়সের দিক থেকে দুজনে একই। মহিলাটির গায়ে 3 পিস, মাঝে মধ্যে শাড়িও পরে। হাতের বক্সটা শব্দ করে টেবিলে রাখতেই পেছনে ঘুরে টাইপিং করা পুরুষটি কম্পিউটারে চোখ রেখেই গলা উঁচু করে বলল, রেস্টুরেন্টে খেয়ে নিতাম, কেন শুধু শুধু কষ্ট করতে গেলে? মহিলাটি সবগুলো বক্স বের করল। সম্ভবত রান্না করে এনেছে এই পুরুষটির জন্যই। 2 রকম ভর্তা, ইলিশ ভাজা, মুরগির ঝোল, রুই মাছের ঝোল আর ডাল, সাথে আমের আচার। গরম ভাতের সাথে ভর্তা মেখে লোকটির পাশে বসল। মুখে খাবার বাড়িয়ে দিয়ে বলল, রাকিব চৌধুরী কি বোর্ড থেকে হাত চালানো বন্ধ করল? পাশ ফিরে পূর্ণ দৃষ্টি মেলল অর্ধাঙ্গিনীর পানে। লিনার মুখটা বিষাদে ভরপুর। রাকিব চৌধুরী বুঝল কেন বউয়ের মুখটা কালো। 3টি রাত বাসায়ও যায়নি, আর না কল ধরেছে। তাই বউটি কেঁদে ভাসিয়ে দিয়েছে নিশ্চয়ই। সে এগিয়ে লিনার হাতের লোকমা খেল। হাত বাড়িয়ে বউয়ের নরম গালে স্লাইড করতে করতে বলল, প্রমিস আজ যাব। একটুও দূরত্ব সহ্য হয় না বুঝি? কাজ না করলে ভাত পাবো কেথায়? উদ্ধৃতি চিহ্ন। লিনা পর খাইয়ে দিতে লাগল তাকে। চোখের কর্নিশ থেকে জল মুছে বলল, মেয়ে অভিমান করেছে তোমার উপর। আজ স্কুলে যাবেই না। এক প্রকার জেদ করেছিল এখানে আসবে। বাপের জন্য মেয়ে কেমন করে জানোই তো। আমি ধমকা ধমকি করে অবশেষে স্কুলে দিয়ে আসি। তবে তার বাবা কেন বাসায় যাচ্ছে না, কল ধরছে না? এর উত্তর নিয়ে যেতে বলেছে। মা, মেয়ের একটু বেশিই অভিমান জমেছে। উদ্ধৃতি চিহ্ন। জমার কথা নয় কি? এভাবে না খেয়ে অফিসে পড়ে থাকলে অসুস্থ হয়ে যাবা। তখন আমাদের কি হবে? নিজের যত্ন কবে নিতে শিখবে তুমি? রাকিব চৌধুরী দ্রুত খাওয়া শেষ করল। আচার খেয়ে মিষ্টি করে হেসে এক হাতে জড়িয়ে ধরল বউকে। নরম স্বরে বলল, যত্ন নেওয়ার জন্য মা মেয়ে আছেই। তাই চিন্তা করি না। ইচ্ছে করেই অগোছালো হই। তাদের শাসন আর আদর পাওয়ার লোভে অগোছালো থাকতেই আনন্দ পাই। উদ্ধৃতি চিহ্ন। এই বুড়ো বয়সেও এসব বলছ? লজ্জা করছে না? উহু, আমার চোখে তুমি সেই 20 বছরের যুবতীই আছো লিনা। এই রূপ,
সৌন্দর্য একটুও কমেনি, বরং বয়সের সাথে সাথে আরও বাড়ছে। কথা শেষেই রাকিব চৌধুরী আরও গা ঘেঁষে বসল। বউকে সে অসম্ভব ভালোবাসে, সেই বিয়ের আগের মতোই। লীনা মনে মনে বাঁকা হাসল। ফোঁস করে নিঃশ্বাস ফেলে রাকিব চৌধুরীর হাত আলগোছে কোমর থেকে সরিয়ে নেয়। বেসিন থেকে হাত ধুয়ে ফিরে আসল। বলল, মেয়েটা দিন দিন অবাধ্য হচ্ছে, একটু শাসন করা শিখো। সবসময় তো আদরে মাথায় তুলো। কালকেও রাত করে বাড়ি ফিরেছে। উদ্ধৃতি চিহ্ন। সমস্যা নেই, মেয়েটা নরম মনের, ঠিক তোমর মতো। যা করছে করতে দাও। আমি বুঝি আমার মেয়ে কি চায়, কিসে ও ভালো থাকবে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের খবর পেয়েছ? এখন কোথায় থাকে সে? একদিন বাসায় আসতে বলো। তৎক্ষণাৎ রাকিব চৌধুরীর মুখ থেকে সব হাসি উধাও হয়ে যায়। চোখ মুখ শক্ত হল। বসা থেকে উঠে বারান্দার দিকে যেতে লাগল। শক্ত গলায় বলল, আছে কোথাও? এসব জানার কোনো অধিকার নেই তোমার। তাছাড়া প্রমুখ কোনোদিন আমার বাসায় আসবে না। আজ শেষবারের মতো সাবধান করে দিলাম। ভুলেও ওর নাম দ্বিতীয় বার মুখে আনবে না। উদ্ধৃতি চিহ্ন। লীনা অবাক চোখে দেখতে লাগল এই পুরুষকে। প্রমুখের কথা জিজ্ঞেস করতেই তাকে ইগনোর করল, হুমকি দিল। কই, এতক্ষণ তো দিব্যি ভালো ছিল। সে তো ভালোবেসে জিজ্ঞেস করেছে, যদিও ছোটবেলায় না বুঝে ওর সাথে অন্যায় করে ফেলেছিল। কিন্তু ধীরে ধীরে তা ভুলে যায় সে। জীবনে মা হওয়ার পর থেকে ধুকে ধুকে অনুভব করে প্রমুখের কষ্ট। এরপর থেকেই তার মন গলে যায়। কিন্তু রাকিব বিশ্বাস করে না। প্রমুখের কথা উঠলে সম্পূর্ণ এড়িয়ে যায়। কিন্তু আজ এই বাজে ব্যবহারে লীনার মনে এক প্রকার ক্রোধ জন্ম নিল। দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল স্বামীর দিকে।